হ্যালো বন্ধুরা, তো আজকে কথা বলবো C2C অ্যাডভান্স সিস্টেম এই আইপিও নিয়ে। এটি একটি ডিফেন্স সেক্টরের কোম্পানি, যদিও নামটা আমাদের অনেকের অজানা হতে পারে। আর সব থেকে যেটা বড় কথা বলার এই আইপিওর ব্যাপারে সেটা হচ্ছে এটা একটি এসএমই আইপিও, অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। মাত্র 100 কোটির ইস্যু সাইজ, সেটা আমরা একটু পরেই ডিটেলস সব কিছু দেখতে পাবো। তবে একটাই কথা যেটা খুবই ইম্পর্ট্যান্ট এই আইপিওর ব্যাপারে, সেটা হচ্ছে এটা একটা এসএমই আইপিও। আর প্রত্যেকটা এসএমই আইপিও যেহেতু এগুলো খুব ছোট সাইজের হয়, এখানে প্রাইস ম্যানিপুলেশন হওয়ার চান্স বেশি থাকে এবং সে কারণে এইসব আইপিওতে অ্যাপ্লাই করা কিন্তু রিস্কি। তো এই ভিডিওতে দেখে নেব যে C2Cতে কতটা প্রফিট হতে পারে এবং কাদের জন্য এই এই আইপিওটি সুইটেবল হতে পারে। তো আমরা দেখেছি যে শুক্রবার মার্কেট কীভাবে একেবারে 2.39% আপ নিফটি 50 এবং মোটামুটি একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই 200 ডেজ ইএমএ থেকে। আর সে কারণে এই পজিটিভ যে মোমেন্টাম, সেটার একটা ভালো রকমের এফেক্ট কিন্তু আইপিওগুলোর উপরে থাকতে পারে, যে আইপিওগুলো মোটামুটি আগামী দিনে আসছে। তো যদি মার্কেটের এই মোমেন্টামটা বজায় থাকে তাহলে কিন্তু আইপিওগুলো ভালো পারফর্ম করবে বলে আশা করা যায়। তো এখানে প্রথমে দেখব যে কোম্পানি কী ধরনের বিজনেসে কাজ করে। যেটা আগে বললাম যে এখানে দেখতে পাচ্ছেন C2C অ্যাডভান্স সিস্টেম ডেলিভারিং এক্সিলেন্স থ্রু ইনোভেশনস। এটা থেকে বোঝা যাচ্ছে না কী ধরনের প্রোডাক্ট। তবে একটু বলে রাখি যে C2C কিন্তু ডিফেন্স সেক্টরের ইলেকট্রনিক্স জিনিসপত্র বা আরও অন্যান্য জিনিসপত্রতে কিন্তু, বা ম্যানেজমেন্ট, টোটাল ডিফেন্স ম্যানেজমেন্ট, এইসব বিষয়ে কাজ করে। আপনি যদি এখানে আওয়ার প্রোডাক্টসে যান তাহলে দেখতে পাবেন C4I সিস্টেম। এই C4I মানে এই C4 যেটা, এখানে C4 মানে হচ্ছে 4খানা C আর I হচ্ছে 1খানা I, ঠিক আছে? তো এই যে C4 মানে 4খানা C, এর কিন্তু একটা মানে আছে। তো প্রথম C হচ্ছে কমান্ড, দ্বিতীয় C হচ্ছে কন্ট্রোল, তৃতীয় C হচ্ছে কমিউনিকেশন, চতুর্থ C হচ্ছে কম্পিউটার্স, আর লাস্ট যে I সেটা হচ্ছে কিন্তু ইন্টেলিজেন্স। তো এটা একটা ইন্টারেস্টিং নাম, C4E, 4খানা C এবং 1খানা হচ্ছে I। তো এখানে দেখতে পাচ্ছেন যে কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করে, ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম, কমিউনিকেশন, ইন্টিগ্রেটেড ভেসেল ম্যানেজমেন্ট। তো মোটামুটিভাবে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু ডিফেন্স সেক্টরে কাজ করে। সিসিটিভি ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং, এয়ার ডিফেন্স সিস্টেম। তো এখানে ইলেকট্রনিক জিনিসপত্র, এরা কিন্তু ডাইরেক্টলি যেগুলো মানে ওয়েপন্স বা কিছু এ ধরনের মানে বানায় না, কিন্তু এরা কিন্তু ইলেকট্রনিক্স যে ব্যাকআপ বা ম্যানেজমেন্টের যে ব্যাকআপ, সেই ব্যাকআপটাতে কিন্তু এরা কাজ করে। তো এখানে আমরা যদি আইপিওর ব্যাপারে ডিটেলস দেখে নিতে চাই তাহলে আইপিও কিন্তু অলরেডি খুলে গেছে 22 নভেম্বর, আর 26 তারিখ পর্যন্ত কিন্তু এর ডেট আছে। তো এখানে পুরো টাইম লাইনটা দেখতে চাইলে দেখে নিতে পারেন। 22 নভেম্বর আইপিও ক্লোজিং ডেট হচ্ছে 26 নভেম্বর, বেসিস অফ অ্যালটমেন্ট 27 তারিখ, ইনিশিয়েশন রিফান্ড শুরু হয়ে যাবে 28 তারিখে, আর লিস্টিং ডেট আছে কিন্তু 29 তারিখে। আমরা জানি যে আরও একটি আইপিও 29 তারিখ লিস্ট হতে চলেছে, সেটা হচ্ছে এনভিরো ইনফ্রা। তো এখানে প্রাইস ব্যান্ড দেখতে পাচ্ছেন 214 টাকা থেকে 226 টাকা পার শেয়ার, এই ব্যান্ডে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। লট সাইজ হচ্ছে 600খানা শেয়ার। এখানে কিন্তু আপনাকে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে অন্যান্য জায়গাতে কি আমরা মোটামুটি 15,000-এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে একটু অন্য ধরনের। যেহেতু এটা একটা এসএমই আইপিও, এখানে কিন্তু ওই 15,000-এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে মিনিমাম আপনাকে কত শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে 600খানা শেয়ার। আর যদি আপনি মোটামুটি আপার ব্যান্ডেই অ্যাপ্লাই করেন 226 রুপিস, তাহলে কিন্তু আপনার প্রায় কাছাকাছি 1.5 লক্ষ বা 1,35,000 টাকা মতো কিন্তু আপনার থাকতে হবে অ্যাকাউন্টে। তো সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু ছোটোখাটো 15,000 টাকার জন্য অ্যাপ্লাই করার নয়, এখানে কিন্তু অনেকটা টাকা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর যেটা আবারও আমি মেনশন করতে চাই যে এটা হচ্ছে একটা এসএমই আইপিও, আর সে কারণে প্রাইসের বা ওই জিএমপি যে দেখছেন ওগুলো অনেক সময় জিরো হয়ে যেতেও পারে। আমি মানে এই ক্ষেত্রে বলছি না, আমি এরকম কিন্তু হয়েছে, তার ভিডিও কিন্তু এখানে দিয়েছি, আমার চ্যানেলেই পেয়ে যাবেন, যে একটা এসএমই আইপিও সেটা কিন্তু লিস্টিংয়ের দিন হঠাৎ করে জিএমপি কিন্তু জিরো হয়ে গেছিলো। এটা জাস্ট আমি ইনফরমেশনের জন্য বলছি, এরকম কখনোই বলছি না যে এই স্টকের ক্ষেত্রে বা এই আইপিওর ক্ষেত্রে সেটা হতে চলেছে। যাই হোক, আপনাদের যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে মিনিমাম 600খানা শেয়ার, যেটার কিন্তু মূল্য প্রায় পড়ে যাবে 1,35,000 টাকা মতো। এখানে একটা ভালো জিনিস যে এখানে কিন্তু পুরোটাই ফ্রেশ ইস্যু। এটা 100 কোটি টাকার ইস্যু, যেটা আমি আগে বললাম। তো এই 100 কোটি টাকার মধ্যে পুরোটাই 100% কিন্তু ফ্রেশ ইস্যু। এখানে কোনো অফার ফর সেল নেই। এর মানে এটাই যে কোম্পানি থেকে কিন্তু কেউ শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছে না। তো যেটা একটা ভালো পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন রিটেলদের মিনিমাম হচ্ছে 600খানা, তো সেটা কিন্তু পড়ে যাচ্ছে আপনার 1,35,000 টাকা মতো। এটা কিন্তু একটু ভাববার বিষয়। তো QIB শেয়ার্স এখানে মোটামুটি ইনভেস্টার ক্যাটাগরি একটা দেওয়া আছে। এখানে রিটেলদের জন্য দেখতে পাচ্ছেন যে 33%, ভালো কথা। তো এর একটু প্রফিট বা কী ধরনের কি ফাইন্যান্সিয়াল হেলথ সেটা একটু চেক আপ করে নেব।
এখানে একটু ছোট্ট করে দেওয়া থাকে, আমরা এখানে না গিয়ে একেবারে স্ক্রিনারে যেতে চাই এবং এখানে দেখে নিতে চাই C2Cর কেমন পারফরম্যান্স। তো C2C মার্কেট ক্যাপ দাঁড়াবে এটার 376 কোটি। এখানে স্টক পিটা হচ্ছে 30 পি। এটা কিন্তু ডিফেন্স সেক্টরের স্টকের জন্য খুব একটা বেশি নয়, আমরা কিন্তু জানি যে একটা ডিফেন্স সেক্টরের স্টক 100 পিতেও ট্রেড করে। ROC দেখতে পাচ্ছেন খুবই চমৎকার 38.7%, আর আরওই কিন্তু 31.4%, যেটা কিন্তু খুবই খুবই ভালো আরওই। তো এখানে কিছু কম্প্যারিজন করা আছে, পিআর কম্প্যারিজন। এখানে দেখতে পাচ্ছেন যে C2C অ্যাডভান্সড, এখানে কিন্তু পি রেশিও হচ্ছে মাত্র 30। এখানে হিন্দুস্তান এরোনটিক্সের দেখতে পাচ্ছেন যে 32 পি। মোটামুটি ভারত ডাইনামিক্স বা বিএমএল, এমটার, পরশ ডিফেন্স এগুলো কিন্তু খুবই বেশি বেশি আইপিও। এখানে দেখতে পাচ্ছেন এমটার 137-এ কিন্তু পিতে ট্রেড করছে। তো C2 অ্যাডভান্সড সেইখানে কিন্তু 30.33 মাত্র। আর ROC দেখুন, একমাত্র হিন্দুস্তান এরোনটিক্স ছাড়া এখানে দেখতে পাচ্ছেন বাকি এরই একমাত্র বেশি 38 কিন্তু ROC। এখানে কোয়ার্টারলি রেজাল্টস একখানাও কোয়ার্টার দেওয়া নেই, তবে প্রফিট অ্যান্ড লস থেকে আপনি একটু আইডিয়া পেয়ে যাবেন। প্রফিট অ্যান্ড লসে 21 সালে দেখছেন যে -0, মানে এটা নিউট্রাল। 2022 সালে এসে সেখানে কিছুটা লস হয়েছিল। 2023 সালে এসে সেখানে কিন্তু 3 কোটি মতো প্রফিট দাঁড়ায়। অপারেটিং প্রফিটটা বেড়ে হয় 4 কোটি। আর 2024 আস্তে আস্তে কিন্তু অপারেটিং প্রফিট একটা হিউজ অ্যামাউন্ট দাঁড় করিয়ে ফেলেছে এরা, 18 কোটি। আর নেট প্রফিট এখানে সব কিছু বাদ দিয়ে প্রফিট বিফোর মানে প্রফিট আফটার ট্যাক্স যেটা, সেটা হচ্ছে 12 কোটি। তো এখানে প্রফিটের ক্ষেত্রে যে একটা ভালো রকম মোমেন্টাম আসছে, স্ট্রং মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু যদি ধরে রাখতে পারে এই কোম্পানি, মানে 3 থেকে 12, এরপরে কোথায় যাবে আমি জানি না। তো 3 থেকে 12 বা এইভাবে যে লাফাচ্ছে, এই লাফ যদি দিতে থাকে এই স্টক বা এই কোম্পানি, তাহলে কিন্তু এটা কিন্তু একটা ভবিষ্যতের মাল্টিবেগার হলেও হতে পারে। তো কিন্তু আবারও বলবো যে এসএমই আইপিও এই মুহূর্তে কিন্তু কিচ্ছু বলা যাবে না, খুব ছোট্ট কোম্পানি মাত্র। আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট ক্যাপ 376 কোটি। তো এই ধরনের কোম্পানির ক্ষেত্রে বা ইনভেস্ট করার ক্ষেত্রে একটু কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু এটা একটা এসএমই আইপিও, সেই জন্য কিন্তু আমরা আরেকটু ভালো করে প্রোজ অ্যান্ড কনসগুলো দেখে নিতে চাই। তো C2C অ্যাডভান্স সিস্টেম প্রোজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস অ্যান্ড সলিউশন ফর ডিফেন্স অ্যাপ্লিকেশন। আমরা কিন্তু ওখানে ওদের প্রোডাক্টসের লিস্টটা দেখলাম, সেটা কিন্তু যথেষ্ট লেন্দি। তো বোঝাই যাচ্ছে যে ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস এবং সলিউশন ফর ডিফেন্স অ্যাপ্লিকেশনস। আর ইন জেনারেল কী হয়, ডিফেন্সের ওপরে মোটামুটি গভর্নমেন্টেরও একটা হাত থাকে। তো সেক্ষেত্রে ডিফেন্স সেক্টর ওভারঅল যদি ভালো চলে বা যদি ভালো বিজনেস হয় ডিফেন্স সেক্টরে, এই ধরনের কোম্পানি কিন্তু ভালো প্রফিট করতে পারবে, যেহেতু ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস সব কিছু মোটামুটি এদের কাছে কভার হয়ে যায়। বাকি হচ্ছে এক্সপার্টাইজ ইন C4I আমি আগে বললাম যে 4খানা CRI সিস্টেমস অ্যান্ড AI/ML বেসড কিন্তু অ্যানালিটিক্স এরা প্রোভাইড করে। AI/ML আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কিন্তু মানে অ্যানালিটিক্স এরা প্রোভাইড করে ডিফেন্সের ক্ষেত্রে। স্ট্রং ফোকাস অন R&D, এরা কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেও কিন্তু স্ট্রং ফোকাস রাখে, এবং ইনোভেশন ইন দ্য ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টর এমন একটা সেক্টর, এটা কিন্তু পুরনো হয়ে গেলে চলবে না। ডিফেন্স সেক্টরে সবসময় কিন্তু রিসার্চ চলতে থাকতে হবে, কিভাবে এর ইনস্ট্রুমেন্ট, কিভাবে এই যন্ত্রপাতি, মানে কিভাবে পুরো ব্যাকআপ দেওয়া যাবে ইনোভেশনের সঙ্গে, সেটা কিন্তু সবসময় মাথা রাখতে হবে। নাহলে ইনোভেশন যদি না থাকে, ওই পুরনো মানে যুগের সব কিছু জিনিসপত্র যদি ডিফেন্সে চলতে থাকে, তাহলে কিন্তু সেটা খুব একটা ডিফেন্স সেক্টরের জন্য ভালো হবে না। অ্যালাইনমেন্ট উইথ আত্মনির্ভর ভারত, আমরা জানি যে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া, এগুলো কিন্তু ইন্ডিয়াতেই আমরা ডিফেন্স সেক্টরের বা যে কোনো সেক্টরের সব কিছু জিনিস আমরা মেক ইন ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াতেই প্রডিউস করতে চাই, বা বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করতে চাই না। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোম্পানি একটা ভালো রকমের সেই মানে পজিশানে আছে ওই ধরনের ভালো প্রফিট নেওয়ার জন্য এইসব আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট থেকে। এবিলিটি টু ম্যানুফ্যাকচার আইটেমস ফ্রম দ্য ইম্পোর্ট এম্বার্গো লিস্ট। তো এই ইম্পোর্ট এম্বার্গো লিস্ট মানে এ ধরনের কিছু প্রোডাক্ট যেগুলো কিন্তু আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারেন না আমাদের দেশে, ঠিক আছে। এবার যেহেতু এটা ডিফেন্স সেক্টরে আমাদের কথা হচ্ছে, তো ডিফেন্স সেক্টরে কিছু যদি সেন্সিটিভ জিনিসপত্র থাকে, সেটা যদি বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করি, এবার তাতে কি লাগানো থাকবে, আমাদের দেশের তথ্য কিভাবে আউট হয়ে যাবে কিনা, সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তো সে কারণে এ ধরনের কিছু ইম্পোর্ট এম্বার্গো লিস্টে এ ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট বা এ ধরনের কিছু প্রোডাক্ট লিস্ট করা থাকে, যেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে পারি না। তাহলে কি, যেহেতু আমরা সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে পারবো না, বা আমরা সেটাকে চাই না, আমাদের দেশ সেটা চায় না, সে কারণে সেই প্রোডাক্টগুলো যদি আমাদের দেশে বানানো হয়, তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। আর এই C2C অ্যাডভান্স সিস্টেম কিন্তু সেই ধরনের এম্বার্গো লিস্ট যেটা, সেখান থেকে কিন্তু প্রোডাক্ট বানায়। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং যথেষ্ট মানে পজিটিভ পয়েন্ট।
ডাইভার্স গ্লোবাল কাস্টমার বেস অ্যান্ড স্ট্রং ক্লায়েন্ট রিলেশনশিপ, এটা কিন্তু একটা ভালো ব্যাপার যে এদের কাস্টমার বেস যথেষ্ট ভালো আছে এবং ক্লায়েন্টের সঙ্গে রিলেশনশিপও ভালো আছে। তো ফোকাস অন হাই কোয়ালিটি কম্পিটিটিভলি প্রাইসড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, যেহেতু আমাদের ইন্ডিয়াতে মোটামুটি যেটা লেবার কস্ট সেটা কম এবং আমরা মোটামুটি কম দামে জিনিসপত্র বানিয়ে ফেলতে পারি, তো সে কারণে আমরা যদি একটু ভালো কোয়ালিটি দিই এবং কম্পিটিটিভ প্রাইস রাখি তাহলে কিন্তু এই ধরনের প্রোডাক্টই কিন্তু ভালো সেল হবে এবং সে কারণে কিন্তু কোম্পানির যেটা প্রফিটের খাতায় ভালো রকম আসবে। কিছু কনসও আছে এখানে। কনস বলতে যেহেতু এটা ডিফেন্স সেক্টরে সেহেতু এটা কিন্তু আপনারা কিন্তু এর প্রোডাক্ট কিনবো না, ঠিক আছে। তো সে কারণে গভর্নমেন্টের যে কন্ট্রাক্ট তার উপরে কিন্তু পুরোপুরি এই রেভিনিউ ডিপেন্ড করে। সে কারণে বলা হয়েছে যে হাই রিলায়েন্স অন গভর্নমেন্ট কন্ট্রাক্ট। সেটা কিন্তু ঠিক, গভর্নমেন্ট কন্ট্রাক্টস না দিলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আর কেউ কিনবে না, যেহেতু ডিফেন্স সেক্টরে তো আর কোনো এটা তো পার্সোনাল প্রোডাক্ট নয়। ডিফেন্স অন লিমিটেড কাস্টমার ফর এ সিগনিফিক্যান্ট রেভিনিউ পোর্শন, অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা এ ধরনের সেক্টরে কাজ করে যেখানে কিন্তু লিমিটেড কাস্টমার থাকবে, হাতে গোনা কয়েকজন কাস্টমার থাকবে, সে কারণে এদের উপরেই কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্সটা থাকে। লস অর রিডাকশান অফ মেজর কাস্টমার্স কুড এফেক্ট অপারেশনস, যেহেতু কম সংখ্যক অ্যাকচুয়ালি এদের কাস্টমার, সেহেতু যদি কোনো মেজর কাস্টমার যদি সেখান থেকে লিস্ট থেকে আউট হয়ে যায় তাহলে সেখানে কিন্তু একটা ভালো রকমের কিন্তু এফেক্ট পড়বে কোম্পানির প্রফিটের ওপরে। হাই ট্রেড রিসিভেবলস অ্যান্ড পেয়েবল ডেজ স্ট্রেন লিকুইডিটি পজিশন, যেহেতু এগুলো মানে ছোটোখাটো প্রোডাক্ট নয় বা গভর্নমেন্টের প্রজেক্ট কখনো হয়তো অ্যাপ্রুভ হলো তার টাকা আসবে, কিন্তু প্রোডাক্ট আপনাকে কিন্তু কোম্পানিকে দিয়ে যেতে হবে। কোম্পানি কিন্তু ওয়েট করলে মানে হ্যাঁ টাকা এলে তারপরে দেবো, এইভাবে কিন্তু কোম্পানি চলে না, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে। তো সে কারণে হয়তো এখানে কি হয়, টাকা যখন মানে বানাতে তো প্রোডাক্ট খরচ হয়ে যাচ্ছে, সেটা আসতে কিন্তু অনেক সময় দেরি হতে পারে। সেই জন্য লিকুইডিটি মানে কোম্পানির কাছে যে একদম ক্যাশ মানে ভরে আছে সেটা কিন্তু নয়, কোম্পানিকে একটু ওয়েট করতে হবে টাকার জন্য, কখন গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল আসবে, কখন গভর্নমেন্ট থেকে ক্যাশ রিলিজ হবে। তো এই ধরনের একটা লিকুইডিটির একটা সমস্যা থাকে। ইনএবিলিটি টু ইনোভেট মে রিডিউস কম্পিটিটিভনেস অ্যান্ড বিজনেস গ্রোথ, তো অ্যাকচুয়ালি এখানে ডিফেন্স সেক্টর যেহেতু এখানে ইনোভেশন আমি যেটা বললাম যে দরকার হয়, R&D দরকার হয়, সেখানে যদি ইনোভেশন ঠিকঠাক না আসে তাহলে কিন্তু একটা কম্পিটিটিভ যেহেতু মার্কেট সেখানে কিন্তু পিছিয়ে পড়তে হবে, সেই জন্য ইনোভেশন করাটা কিন্তু জরুরি। তো এখানে ফাইনাল ভার্ডিক্ট কী হবে? এখন ফাইনাল ভার্ডিক্ট এসএমইতে যেহেতু এটা খুবই মানে ছোটো সাইজের আইপিও বা এসএমই আইপিও, আমি কিন্তু এখানে কোনো ফাইনাল ভার্ডিক্ট দিতে চাই না। আমি এটুকুই বলবো যে এটা কিন্তু যারা রিস্ক হলে কোনো সমস্যা নেই, যদি কোনো নেগেটিভ হয় কোনো সমস্যা নেই, সেখানে কিন্তু তারা কিন্তু এখানে লাগাতে পারেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে যেহেতু এটা 15,000 টাকার ব্যাপার নয়, এটা কিন্তু 1,35,000 টাকার ব্যাপার, সে কারণে কিন্তু একটু ভেবে চিনতে এবং পাস্ট পারফরমেন্স দেখে যে এসএমই আইপিওগুলো কী ধরনের পারফরমেন্স করে বা এসএমই আইপিওতে যে একটা প্রথমে রিস্ক আছে সেই রিস্কটা কিন্তু মাথায় রেখে তারপরে অ্যাপ্লাই করা উচিত। তো রিস্ক নিতে পারলে অ্যাপ্লাই করবেন। আর এখানে যদি আমরা প্রফিটের দিকটা একটু ভাবতে চাই তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে প্রায় 108% জিএমপি আপনি পাচ্ছেন। জিএমপি হচ্ছে 245 টাকা, সেখানে আইপিওর আপার ব্যান্ড প্রাইস হচ্ছে 226 টাকা। তো একটা হিউজ প্রফিট আপনি পেতে পারেন বাই চান্স যদি এটার আইপিও আপনি পেয়ে যান, কারণ ছোটো সাইজের আইপিও তো হাই ডিমান্ড থাকবে। তো এটাই ফাইনাল ভার্ডিক্ট, যদি আপনি রিস্ক টেকার হন তাহলে অ্যাপ্লাই করতে পারেন, আর যদি পেয়ে যান তাহলে কিন্তু ভালো প্রফিট হতে পারে। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।